স্বজনহারা ২০ পরিবারের সংবাদ সম্মেলন। অভিযোগ আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর পরিচয়ে তুলে নিয়ে যাওয়ার। স্বরাষ্ট্রমন্ত্রী বললেন, গুম নয়, অনেকেই আছেন আত্মগোপনে। দুর্বৃত্তদের সঙ্গে হাত মিলিয়ে মালয়েশিয়ায় বাংলাদেশি একটি চক্র অপহরণ করছে প্রবাসী শ্রমিকদের, আদায় করছে মুক্তিপণ। ভুক্তভোগীর রোমহর্ষক বর্ণনা। দেশের সার্বভৌমত্ব রক্ষায় বিমান বাহিনীকে সজাগ থাকার আহ্বান প্রধানমন্ত্রীর। বঙ্গবন্ধু ঘাঁটিকে জাতীয় পতাকা প্রদান। বাংলাদেশের রিজার্ভ চুরির অর্থ ফেরত না দেওয়ার সিদ্ধান্তে ফিলিপিন্স গণমাধ্যমের কঠোর সমালোচনা। দায় প্রমাণিত, তাই ফেরত দিতে বাধ্য, বললেন অর্থমন্ত্রী। এবং রাজধানীর কড়াইল বস্তিতে ভয়াবহ আগুনে পুড়ে গেছে ৫ শতাধিক ঘর। ফায়ার সার্ভিসের ১৪টি ইউনিটের ২ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে। টাকা পয়সা অনেক কিছুই ছিল, কিচ্ছু নিতে পারি না আমরা, কিচ্ছু নিয়ে খালি জান নিয়ে গেছি। প্রবাসের সময় সঙ্গে আছি আমি ওয়াহিদা স্বপ্না। ৩ বছর আগে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর পরিচয়ে ধরে নিয়ে যাওয়ার পর আর কোনো খোঁজ না পাওয়ার অভিযোগে জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেছে ২০টি পরিবার। তাদের দাবি, নিখোঁজ স্বজনদের খোঁজে প্রশাসনের দ্বারে দ্বারে ঘুরেও পাওয়া যায়নি কোনো প্রতিকার। আর এজন্যে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের হস্তক্ষেপ কামনা করেছেন তারা। মানবাধিকার কর্মীরা বলছেন, নিখোঁজ ব্যক্তিদের সন্ধানে প্রয়োজনে বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করতে হবে। তবে দেশে কোনো গুম অপহরণ নেই বলে সাফ জানিয়ে দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। বিস্তারিত খান মোহাম্মদ রুমেলের রিপোর্টে। ফারজানা ইসলাম ৪ বছর বয়সী সন্তানের হাত ধরে এসেছেন জাতীয় প্রেস ক্লাবে ৩ বছর আগে নিখোঁজ হওয়া স্বামীর সন্ধান পাওয়ার দাবি জানাতে। শুধু তিনিই নন, এদিন প্রেস ক্লাবের কনফারেন্স লাউঞ্জে জড়ো হয়েছিলেন এরকম ২০টি পরিবারের সদস্যরা। সবার একই অভিযোগ, আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে তুলে নিয়ে যাওয়া হয়েছে ভাই, বাবা, সন্তান কিংবা কাছের কোনো আত্মীয়কে। গ্রাম থেকে এসছে, চোখে শোকের জল আর কণ্ঠে স্বজন হারানোর আকুতি নিয়ে তারা তুলে ধরেন হৃদয়ের আবেগ আর হাহাকারের কথা। নিখোঁজ স্বজনের অনুপস্থিতিতে একটি পরিবারে নেমে এসেছে কেমন শূন্যতা, কিভাবে থমকে গেছে নিত্যদিনের যাপিত জীবনের স্বাভাবিক ছন্দ, তার বর্ণনা উঠে আসে তাদের বক্তব্যে। জিডি করতে গিয়েছি থানায়, আমাদের জিডি নেওয়া হয়নি, কারণ আমাদের আই উইটনেসের রেফারেন্সে যে প্রমাণ ছিল, র্যাব ১ এর গাড়ি আমাদের ভাইদেরকে তুলে নিয়ে গেছেন। জীবনকে বিপদ যুক্ত করে করা হয়েছে বলে মনে করি। এই মাসে আমি বাসা ছেড়ে দিছি। আপনার স্বামীর কথা একটু বলেন। আমার স্বামীও অনেক চেষ্টা করছে আমার ভাইকে ফেরার জন্য, কিন্তু সেও ব্যর্থ হয়েছে। এদিকে রাজধানীতে এক অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশে গুম অপহরণ বলে কিছু নেই। যাদের নিখোঁজ বলে দাবি করা হচ্ছে তারা আত্মগোপনে আছেন কিনা সে প্রশ্নও তোলেন মন্ত্রী। গুম বলে কোনো শব্দ আমাদের কাছে নেই। হয় এরা পালিয়ে বেড়ায়, হয় তারা নানান কারণে আত্মগোপন করে। কাজেই অভিভাবকটা মনে করেন গুম হয়ে গিয়েছে কিংবা কিছু একটা হয়ে গিয়েছে। আবার আমরা দেখি কয়েকদিন পরে সেই গুম হওয়া ব্যক্তিটা আবার চলে আসছেন। মানবাধিকার কর্মীরা বলছেন, কোন নাগরিক নিখোঁজ হলে তার হদিস বের করার সকল দায়িত্ব রাষ্ট্রের। ৩ বছরেও এসব লোকের খোঁজ না পাওয়াকে হতাশাজনক উল্লেখ করে এ ব্যাপারে বিচার বিভাগীয় কমিশন গঠনের দাবি তাদের। যেহেতু রাষ্ট্রীয় বাহিনীর বিরুদ্ধেই পরিবারগুলোর অভিযোগ, সে কারণে আমরা মানবাধিকার সংগঠনগুলোর তরফ থেকে বলেছি বর্তমান তারা কি অবস্থা আছে, কারা তাদেরকে উঠিয়েছে, কেন উঠিয়েছে, এই বিষয়গুলি জানার জন্য বিচার বিভাগীয় তদন্ত কমিশন গঠন করা হোক। তার মতে, নিখোঁজ ব্যক্তি যদি অপরাধীও হয় তবু তাকে প্রকাশ্যে এনে বিচারের মুখোমুখি করতে হবে। জনমনে আস্থা ফিরিয়ে আনার জন্য। খান মোহাম্মদ রুমেল, সময় সংবাদ, ঢাকা। মালয়েশিয়ায় দুর্বৃত্তদের সঙ্গে মিলে বাংলাদেশি একটি চক্র অপহরণ করছে সেখানে কর্মরত প্রবাসী শ্রমিকদের। গহীন জঙ্গলে আটকে রেখে পরিবারের কাছ থেকে আদায় করছে মোটা অঙ্কের মুক্তিপণ। চালানো হচ্ছে নির্মম নির্যাতনও। মালয়েশিয়ান পুলিশের সহায়তায় সম্প্রতি এমনই এক ভুক্তভোগীকে উদ্ধার করেছে র্যাব। বিস্তারিত তারিকুজ্জামান শিমুলের রিপোর্টে। অপহরণের পরের দিনগুলোর কথা বলতে গিয়ে এভাবেই কান্নায় ভেঙে পড়েন প্রবাসী শ্রমিক মাহবুব আলম। পাহাঙের গহীন জঙ্গলে বন্দি জীবনের প্রতিটি মুহূর্ত তার কেটেছে মৃত্যু যন্ত্রণায়।
একটা সেকেন্ড যেন আমার একটা কি যাইতেছে ভাই মরে যাই এই পর্যন্ত পানি চলে রেখে এই পাশে উপরে রেখে ওখানে ফেলে দিচ্ছে সারা রাতের মধ্যে বর্ষা যেন আইছে বর্ষার লেগে আমি দম সারতে পারতেছি না শীতে মরে যাচ্ছে পরে এত বাংলা পাও বাংলা পিছিয়ে। মাহবুব জানায় পুলিশ পরিচয়ে গত ২৬ নভেম্বর মধ্যরাতে পাহাংয়ের ভাড়া বাসা থেকে তাকে তুলে নিয়ে যায় মালয়েশিয়ান 2 যুবক। এরপর তাকে হস্তান্তর করা হয় 4 বাংলাদেশির হাতে। তারা তাকে নিয়ে যায় কুন্তাংয়ের গহীন জঙ্গলে। সেখানে আটকে রেখে চালানো হয় অকথ্য নির্যাতন, চাওয়া হয় মোটা অঙ্কের মুক্তিপণ। 10 লাখ টাকা দিতে হবে কারণ টাকা কই পাই বাড়ি বাড়িতে ফোন দেয় যা বড় বেশি কিনা টাকা দিয়ে দাও মানে মরে যেতে আসি ভাই করে টাকা কই পাইতেছি টাকা তো বাইরে সময় লাগবে সময় যত লয় তত আমার ওই জায়গা তসারি বেশি করতে থাকে। মুক্তিপণের টাকা আদায় করা হচ্ছিল অপহরণকারী চক্রের এদেশীয় সহযোগীদের দিয়ে। ঘটনা জানার পর তাদের 3 জনকে আটক করে র্যাব। এরপর তাদের দেয়া তথ্যের ভিত্তিতে গত 1 ডিসেম্বর মাহবুবকে উদ্ধার করে মালয়েশিয়ান পুলিশ। র্যাব জানায় চক্রের বাকি সদস্যদের ধরতে তৎপরতা অব্যাহত রেখেছেন তারা। অলমোস্ট বলা চলে এরা কিন্তু সবাই পারিবারিকভাবে বেশ সুসম্পর্কিত এই অপহরণকারী চক্রটি বাংলাদেশে যারা আছে এবং বিদেশেও যারা আছে টুরিস্ট হিসেবে গমন করে এবং এখানে এরকম বেশ কিছু ইনসিডেন্ট করার পরে যেহেতু এটা মুক্তিপণ তো একটি সহজ উপায় খুব কম সময়ে অর্থ উপার্জনের জন্য সেক্ষেত্রে কিন্তু তারা ওইটা করে আবার কিন্তু বাংলাদেশে ব্যাক করে মুক্তিপণের টাকা না দিতে পারলে অনেককে কিন্তু তারা মেরেও ফেলে। অপহৃত মাহবুবের গ্রামের বাড়ি ভোলার চর আইচা উপজেলার দক্ষিণ চর আইচা গ্রামে। ভাগ্য পরিবর্তনের আশায় 2007 সালে মালয়েশিয়ায় পাড়ি জমায় সে। তারেকুজ্জামান শিমুল, সময় সংবাদ, ঢাকা। প্রবাসের সময় আরো থাকছে। নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে প্রতীক বরাদ্দ সোমবার। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে সরে দাঁড়ালেন 1 মেয়র প্রার্থী ও 15 জন কাউন্সিলর প্রার্থী। বিমান বাহিনীর সদস্যদের দক্ষতা ও মুক্তিযুদ্ধের আদর্শের সামনে এগিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেছেন, জনগণের কষ্টার্জিত অর্থে বিমান বাহিনীর জন্য কেনা প্রতিটি যুদ্ধ উপকরণ ব্যবহারে যত্নশীল হতে হবে। রোববার সকালে রাজধানীর কুর্মিটোলায় বিমান বাহিনী ঘাঁটি বঙ্গবন্ধুকে ন্যাশনাল স্ট্যান্ডার্ড দেওয়ার সময় এই নির্দেশ দেন প্রধানমন্ত্রী। এ সময় তিনি আরো বলেন, বর্তমান সরকার আধুনিক ও প্রতিরোধক ক্ষমতাসম্পন্ন বাহিনী হিসেবে বিমান সেনাদের আগামীর জন্য গড়ে তুলছে। একটি স্বাধীন সার্বভৌম দেশের আকাশসীমাকে নিরাপদ ও শত্রুমুক্ত রাখার দায়িত্বে থাকে বিমান বাহিনী। এই বাহিনীর কার্যক্রম পরিচালনা হয় বিভিন্ন বিমান ঘাঁটি থেকে। বিমান বাহিনীর আধুনিকায়নের প্রক্রিয়ায় 2013 সালে পূর্ণাঙ্গ ঘাঁটি হিসেবে যাত্রা শুরু করে বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি বঙ্গবন্ধু। রোববার সকালে এই ঘাঁটিকে ন্যাশনাল স্ট্যান্ডার্ড তুলে দেন সরকার প্রধান ও প্রতিরক্ষা মন্ত্রী শেখ হাসিনা। এ উপলক্ষে কুর্মিটোলায় চৌকস বিমান সেনাদের প্যারেড পরিদর্শন শেষে রাষ্ট্রীয় সালাম গ্রহণ করেন তিনি। এ সময় দক্ষ বৈমানিকরা MiG-29 সহ বেশ কয়েকটি যুদ্ধ বিমানের ফ্লাইপাস্ট পরিচালনা করেন। আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা তুলে দেওয়ার মাধ্যমেই সম্পন্ন হয় ন্যাশনাল স্ট্যান্ডার্ড প্রদান কার্যক্রম। দেশ ও জাতির উন্নয়ন কর্মকাণ্ডে আরো এরপর সংক্ষিপ্ত ভাষণে প্রতিটি যুদ্ধ উপকরণ ব্যবহারে বিমান সেনাদের যত্নশীল হওয়ার নির্দেশ দেন প্রধানমন্ত্রী। আপনাদের গড়ে উঠতে হবে একজন দক্ষ আদর্শ বিমান সেনা হিসেবে। জনগণের কষ্টার্জিত অর্থের বিনিময়ে সংগৃহীত বিমান, রেডার, যুদ্ধোপকরণের কার্যকর ব্যবহার ও রক্ষণাবেক্ষণে আপনাদের হতে হবে অধিকতর যত্নবান। তিনি বলেন, বিমান বাহিনীর আধুনিকায়নে বিভিন্ন কার্যক্রম অব্যাহত রেখেছে আওয়ামী লীগ সরকার। 2000 সালে যখন আওয়ামী লীগ সরকার আসে তখন বিমান বাহিনীতে চতুর্থ প্রজন্মের অত্যাধুনিক MiG-29 যুদ্ধ বিমান এবং উচ্চ ক্ষমতা সম্পন্ন আকাশ প্রতিরক্ষা রেডার সংযোজন করি। ফোর্সেস গোল 2030-এর আলোকে আমরা বিমান বাহিনীকে একটি আধুনিক ও প্রতিরোধক ক্ষমতা সম্পন্ন বাহিনী হিসেবে গড়ে তোলার প্রচেষ্টা অব্যাহত রেখেছি। আধুনিকীকরণ কার্যক্রমের ফলে আগামীতে বিমান বাহিনী উচ্চতর কারিগরি ও পেশাগত ক্ষেত্রেও দক্ষতার স্বাক্ষর রাখবে বলেও আশাবাদ ব্যক্ত করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশ বিমান বাহিনী একটি উচ্চতর কারিগরি বাহিনী যেখানে পেশাগত দক্ষতার গুরুত্ব সবচেয়ে বেশি। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। রাষ্ট্রপতি আব্দুল হামিদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার সন্ধ্যায় বঙ্গভবনে পৌঁছালে তাকে স্বাগত জানান রাষ্ট্রপতি। এ সময় প্রধানমন্ত্রী মরক্কো ও হাঙ্গেরি সফর সম্পর্কে রাষ্ট্রপতির কাছে বিভিন্ন তথ্য উপস্থাপন করেন। হাঙ্গেরিতে অনুষ্ঠিত ওয়াটার সামিটে যোগ দিয়ে 29 নভেম্বর দেশে ফেরেন প্রধানমন্ত্রী। এর আগে মরক্কোয় জলবায়ু সম্মেলনে যোগ দেন তিনি।
বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে চুরি যাওয়া অর্থ ফেরত দিতে ফিলিপিন্সের রিজাল কমার্শিয়াল ব্যাংকিং কর্পোরেশন আরসিবিসি অস্বীকার করলেও পুরো টাকা ফেরত পেতে আশাবাদী সরকার। প্রয়োজনে মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্সের মাধ্যমে এ টাকা ফেরত আনা হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী। সচিবালয়ে আইনমন্ত্রী ও বাংলাদেশ ব্যাংক গভর্নরের সঙ্গে বৈঠক শেষে তিনি একথা বলেন। এ সময় অর্থমন্ত্রী আরও জানান, চুরি যাওয়া অর্থের মধ্যে 29 মিলিয়ন টাকা জব্দ করেছে দেশটির সুপ্রিম কোর্ট। ঘটনা গেল ফেব্রুয়ারির। হ্যাকিং এর মাধ্যমে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে 10 কোটি 10 লাখ ডলার চুরি হয়। এর মধ্যে 8 কোটি 10 লাখ ডলার চলে যায় ফিলিপিন্সের রিজাল ব্যাংকে। এরপর দফায় দফায় নেওয়া উদ্যোগের ফলে গেল মাসে 1.5 কোটি ডলার ফেরত দিয়েছে রিজাল ব্যাংক। পাওনা এখনো আরো প্রায় 6 কোটি ডলার। সে অর্থ উদ্ধারে সরকার নানা প্রক্রিয়ায় দেশটির সঙ্গে দেন দরবার করছে। তবে সম্প্রতি রিজার্ভ ব্যাংকের পক্ষ থেকে চুরি যাওয়া অর্থ ফেরত দেওয়ার ব্যাপারে নিজেদের দায় অস্বীকার করার ঘটনায় প্রেক্ষাপট পাল্টে যায়। ফিলিপিন্সে সফর শেষে দেশে ফিরেই তাই অর্থমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসেন আইনমন্ত্রী ও বাংলাদেশ ব্যাংকের গভর্নর। বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী জানান, এই অর্থের ব্যাপারে বাংলাদেশের নৈতিক অবস্থান শক্তিশালী, তাই সরকার চুরি যাওয়া অর্থ ফেরত পাওয়ার ব্যাপারে আশাবাদী। চুরির টাকা কি করে একটা ব্যাংকের সম্পদ হতে পারে? এটা চুরির টাকা কিভাবে চুরি হয়েছে ম্যাটেরিয়াল। সো রিজার্ভ ব্যাংকের কথাবার্তা এগুলো আমরা মোটেই গ্রাহ্য করছি না। এই সময় মন্ত্রী জানান, চুরি যাওয়া অর্থের মধ্যে 29 মিলিয়ন টাকা এর মধ্যেই জব্দ করেছে ফিলিপিন্সের সুপ্রিম কোর্ট। এই বিষয়ে দেশটির উচ্চ আদালতের সঙ্গে নিয়মিত আলোচনা চলছে বাংলাদেশের। সুপ্রিম কোর্টের জাজমেন্ট অফ কোর্স অনার করতেই হবে, তবে আশা করা যায় সুপ্রিম কোর্ট উইল রিকনসিডার ইট এবং যার এই টাকাটা পাওনা তাদের দেবেন। সো দ্যাটস অ্যাবাউট দিস 21 মিলিয়ন। আর বাকি যেটা ওই রিজার্ভ ব্যাংক নিয়েছে সেটার জন্য তারা লায়াবল এবং উই শ্যাল পারসিউ ইট। তবে চুরি যাওয়া পুরো টাকা ফিরে পেতে ঠিক কতদিন লাগতে পারে এই বিষয়ে স্পষ্ট করে কিছু বলতে পারেননি অর্থমন্ত্রী। পাবো তো বটেই, কখন পাবো জানি না। এহসান জুয়েল, সময় সংবাদ, ঢাকা। প্রতি বছর অর্ধেকের বেশি আসন খালি থাকছে দেশের বেশিরভাগ বেসরকারি বিশ্ববিদ্যালয়ে। অনুন্নত প্রাতিষ্ঠানিক কাঠামো এবং বাণিজ্যিক মনোভাবের কারণে এমনটা ঘটছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তবে আইন সংস্কার না করায় ব্যবস্থা নেওয়া যাচ্ছে না বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান আশরাফুল ইসলামের ক্যামেরায় আজহার লিমনের রিপোর্টে বিস্তারিত। পুরান ঢাকায় অবস্থিত এই বিশ্ববিদ্যালয়টি অনুমোদন পেয়েছে 1993 সালে। সরকারের কাছ থেকে 3000 আসনের অনুমতি নিলেও বিশ্ববিদ্যালয়টিতে গেল শিক্ষাবর্ষে ভর্তি হয়েছে মাত্র 138 জন। বর্তমানে এ প্রতিষ্ঠানের শিক্ষার্থীর সংখ্যা 350 এর মতো। এভাবে শতকের কিংবা 1000-এর ঘরে শিক্ষার্থী নিয়ে চলছে দেশের কমপক্ষে 32টি বিশ্ববিদ্যালয়। প্রতি বছরই যে প্রতিষ্ঠানগুলোতে অপূর্ণ থাকছে গড়ে 57% আসন। ইউজিসির সর্বশেষ তথ্য মতে স্নাতক ও স্নাতকোত্তর মিলে আসন সংখ্যা যেখানে প্রায় 2,80,000, সেখানে বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষার্থী সংখ্যা 1,20,000-এর মতো। কিন্তু কেন নির্ধারিত আসনের বিপরীতে শিক্ষার্থী পাচ্ছে না বিশ্ববিদ্যালয়গুলো? অনেকগুলো ইউনিভার্সিটি স্থায়ী ক্যাম্পাসে জমি কিনেছে, স্থায়ী ক্যাম্পাস করেছে, অনেকে পুরোপুরি শিফট হয়েছে, অনেকে আংশিক শিফট হয়েছে। তো সেদিক থেকে ইউনিভার্সিটি উদ্যোক্তা পরিবারেরও মূল লক্ষ্যটা ছিল এখন বা আছে স্থায়ী ক্যাম্পাসের দিকে। শুধু মেয়েদের জন্য আজকে যদি আমরা এটা খুলে দেই যে ছেলে মেয়ে আসতে পারবে, তাহলে কিন্তু আমি জানি যে অনেক আমরা ছাত্রছাত্রী পাবো। অবশ্য শিক্ষার্থীরা বলছেন ভিন্ন কথা। বিএ শেষ করে যদি এটাতে কোনো ভালো কোনো সেক্টরে জব না করতে পারি, তো এটাতে পড়াশোনার কোনো মানেই হয় না। অনেক প্রতিষ্ঠান এই ইউনিভার্সিটিগুলোর নাম শুনলেই অ্যাপ্লিকেশন অ্যাকসেপ্টই করে না। শিক্ষাবিদরা বলছেন এমন পরিস্থিতিতে শীঘ্রই যথাযথ পদক্ষেপ না নিলে দীর্ঘমেয়াদে বড় ক্ষতির মুখে পড়বে বেসরকারি খাতের উচ্চশিক্ষা ব্যবস্থা। সিট সংখ্যা বাড়িয়ে 3টা সেমিস্টারে ভর্তি করে তাদের ফিস দিয়ে ইউনিভার্সিটিকে রান করানোর একটা চেষ্টা করা হয়। সেটা আসলে ইউনিভার্সিটি রানও করা হয় না, কোয়ালিটিও মেনটেন করা ডিফিকাল্ট হয়। নামি দামি বিশ্ববিদ্যালয়গুলোতে অর্থের অভাবে সেখানে ভর্তি হতে পারে না, আবার সাইনবোর্ড সর্বস্ব বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা যায় না। গুণগত মান ধরে নিশ্চিত করার জন্য ব্যবস্থা নিতে হবে। তবে ইউজিসি বলছে আইনগত সীমাবদ্ধতার জন্য ব্যবস্থা নেওয়া যাচ্ছে না। আমরা এখন যে আমাদের আইনের কাঠামো আছে সেই কাঠামোর ভিত্তিতে আমরা সরাসরি কোনো এক্সিকিউটিভ সিদ্ধান্ত নিতে পারি না। আমাদের তো আইনগত কাঠামো যেটা সেটা ঠিক করতে হবে, টার্মস অফ রেফারেন্স ঠিক করতে হবে, টাস্ক ফোর্স
যেটা আছে সেটাকে যদি কার্যকর করি তাহলে আমাদের অনেক সমস্যার সমাধান হয়। কিন্তু 1992 সাল থেকে 2011 পর্যন্ত এ 2 দশকে অনুমোদন পেয়েছে 52টি বেসরকারি বিশ্ববিদ্যালয়। এরপর 2012 থেকে 2016 এই 5 বছরেই অনুমোদন দেয়া হয়েছে 43টি নতুন বিশ্ববিদ্যালয়ের। আজহার লিমন, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর মহাখালীর কড়াইল বস্তিতে ভয়াবহ আগুন লেগে পুড়ে গেছে 5 শতাধিক ঘর। ফায়ার সার্ভিসের 14টি ইউনিটের চেষ্টায় 2 ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে। লেপ্তশোকের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। এদিকে ঘটনাস্থল পরিদর্শন করে ঢাকা উত্তর সিটি মেয়র আনিসুল হক আগুনে ক্ষতিগ্রস্তদের সহায়তার আশ্বাস দিয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানায়, রোববার দুপুরে কড়াইল বস্তিতে হঠাৎ আগুন লাগে। কেউ কিছু বুঝে ওঠার আগেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। প্রাথমিকভাবে স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করলেও তা কাজে আসেনি। পরে ফায়ার সার্ভিসের 14টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর চেষ্টা করে। প্রায় 2 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসলেও ততক্ষণে পুড়ে ছাই 5 শতাধিক ঘর ও দোকান। সব হারিয়ে নিঃস্ব হয়ে পড়েন প্রায় 1000 খানেক বাসিন্দা। 3 লাখ টাকা ছিল, পরশুদিনকে আমার আম্মু চাকরি করছে, ওই জায়গা থেকে নিয়ে আসে। কিচ্ছু নিতে পারি না, আমরা কিচ্ছু নিয়ে খালি জান নিয়ে গেছি। এখন কোথায় থাকবো, টাকাও তো নাই। আমাদের এখানে ফ্রিজ টিভি সবই আছে, এখানে কিছু পাই নাই। আর সমুদ্রে করায় না, টাকা আছে 5 লাখ, এগুলো কিছু পাই নাই। ওদিক থেকে আগুনটা যখন রুমের ভিতর চলে আসছে তখন তো সবাই যার যার জীবন নিয়ে ব্যস্ত, জিনিসের প্রতি কোনো নাই। আগুন লাগার সময় বস্তির বেশিরভাগ বাসিন্দা নিজ নিজ কর্মস্থলে থাকায় হতাহতের খবর পাওয়া না গেলেও গুরুতর আহত অবস্থায় এক নারীকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। প্রত্যক্ষদর্শীর বরাতে ফায়ার সার্ভিস জানায়, তুলার দোকান থেকেই আগুনের সূত্রপাত। বাতাসের কারণে আগুনটা দক্ষিণ দিকে, এদিকে কিন্তু প্রসিড হয়নি, উত্তর দিকে না। বাতাসের কারণে এটা আস্তে আস্তে স্প্রেড করে এবং আমাদের কিন্তু যে পানি থাকাতে অতটুকু আমরা আগুনটাকে ব্লক দিয়ে আমরা আগুনটাকে নিয়ন্ত্রণ করেছি। স্ট্রাকচারটা কাঁচা এবং এখানে বাঁশ, তারপরে কাঠ, মুলি বাঁশ, এগুলো যেগুলো ছিল, আগুনটা একবার ফ্লেম যদি ম্যাচিউর হয়ে যায় এটাকে কন্ট্রোল করা খুব দূর হয়ে যায়। এদিকে আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শনে আসেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আনিসুল হক। আশ্বাস দেন সহায়তার। এখানে যারা জনপ্রতিনিধি আছেন তাদেরকে বলেছি, তারপরে আমরা দেখি কি করি। সব জায়গাতেই তো আমরা সাহায্যের হাত বাড়িয়েছি। মেয়র জানিয়েছেন, বিস্তারিত তদন্ত করে ঘটনার কারণ ও ক্ষয়ক্ষতির হিসাব বের করা হবে। তাফসির বাবু, সময় সংবাদ, ঢাকা। সংবিধান অনুযায়ী শেখ হাসিনার অধীনেই নির্ধারিত সময়ে আগামী জাতীয় নির্বাচন হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য ও 14 দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম। রোববার সকালে রাজধানী ধানমন্ডিতে দলীয় সভাপতির কার্যালয়ে 14 দলের সভা শেষে সংবাদ সম্মেলনে তিনি একথা জানান। বর্তমান মহামান্য রাষ্ট্রপতি তার সাংবিধানিক ক্ষমতা ব্যবহার করে নতুন নির্বাচন কমিশন গঠন করবেন এবং যার অধীনে আগামী নির্বাচন ইনশাল্লাহ সুষ্ঠু নিরপেক্ষভাবে অনুষ্ঠিত হবে। বেগম খালেদা জিয়া তিনি আবার রাজনীতিতে পরিস্থিতি ঘোলাটে করতে যাচ্ছেন। তিনি যে একটি প্রস্তাব দিয়েছেন, এটি একটি অন্তঃসার শূন্য প্রস্তাব, যার মধ্য দিয়ে তিনি আবার নতুন করে এটি চক্রান্তের আভাস আমরা পাচ্ছি। মনোনয়নপত্র প্রত্যাহার শেষে নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে চূড়ান্তভাবে মেয়র পদে 7, 27টি সাধারণ কাউন্সিলর পদে 156 ও 9টি সংরক্ষিত কাউন্সিলর পদে 38 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। এদিকে রোববার সকালে সিদ্ধিরগঞ্জ এলাকায় স্থানীয় নেতাদের সঙ্গে কুশল বিনিময় করেছেন আওয়ামী লীগের প্রার্থী, যা নির্বাচনী আচরণবিধির লঙ্ঘন বলে দাবি করেছেন বিএনপি প্রার্থী। মাহমুদ রাকিবের রিপোর্ট। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন রোববার সকাল থেকে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে হাজির হয়ে বেশ কয়েকজন কাউন্সিলর প্রার্থিতা প্রত্যাহার করে নেন। 27টি ওয়ার্ডের 171 জন প্রার্থীর মধ্যে 16 জন নিজেকে নির্বাচন থেকে সরিয়ে নেন। তবে সংরক্ষিত আসনের কেউ প্রার্থিতা প্রত্যাহার করেননি। আমাদের পারিবারিক সিদ্ধান্ত অনুযায়ী এটা সিদ্ধান্ত হয়েছে যে যেহেতু বড় ভাই ইলেকশন করবে, এই জন্য আমি প্রত্যাহার করে নিচ্ছি। অটোমেটিক্সই আমি উদ্যোগ করলাম, আগামী আমার শরীরের অবস্থা ভালো হবে। 20 দলীয় জোটের শরিক এলডিপি বা কল্যাণ পার্টির প্রার্থীরা সরে না গেলেও আওয়ামী লীগ প্রার্থী আইভিকে সমর্থন দিয়ে নিজেকে গুটিয়ে নেন 14 দলের শরিক জাসদের মেয়র প্রার্থী। কেন্দ্রীয় সিদ্ধান্তেই আমি প্রার্থী প্রত্যাহার করে নিয়েছি। 14 দলের প্রার্থী হিসাবে এবং জাসদ ডাক্তার সেলিহাদ আইভিকে আমরা সমর্থন করি। চূড়ান্ত প্রার্থীর সংখ্যা হবে মেয়র পদে 7 জন
সংরক্ষিত আসনে 38 জন, সাধারণ আসনে এখন প্রার্থী থাকবে 156 জন। এদিকে সকালে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের কয়েকটি এলাকার নেতাদের সঙ্গে কুশল বিনিময় করেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী। এ নিয়ে তার বিরুদ্ধে বিএনপি মনোনীত প্রার্থী সাখাওয়াত হোসেন আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ করলেও তা অস্বীকার করেন আইভী। উনি তো আচরণবিধি অহরহ লঙ্ঘন করছে। সিটি কর্পোরেশনের যে সকল সরকারি কর্মকর্তা কর্মচারী রয়েছে তাদেরকে উনি বিভিন্ন জায়গায় এই নির্বাচনী তার স্বার্থে ব্যবহার করছে, যেটা বেআইনি। রাস্তা অবরোধ করে তারপরে সে শোডাউন করছে। আমি মোটেও আচরণবিধি লঙ্ঘন করছি না। আমি সকালে বেরিয়ে আসছি মাত্র 4 জন লোক নিয়ে, মাত্র 4 জন। এখন আমি এলাকায় ঢোকার পরে যদি শত শত লোক হয়, এটা তো আমার দোষ না। আমি তো কাউকে ডেকে নিয়ে আসি নাই বা আমি বলি নাই আমার পক্ষে আসার জন্য। সোমবার প্রতীক বরাদ্দের পর থেকে নিয়ম অনুযায়ী প্রচার প্রচারণায় নামবেন প্রার্থীরা। মাহমুদ রাকিব, সময় সংবাদ, নারায়ণগঞ্জ। প্রবাসের সময় আরো থাকছে। শ্রদ্ধা আর ভালোবাসায় কিউবার বিপ্লবী নেতা ফিদেল ক্যাস্ট্রোকে বিদায়। জন্মস্থান সান্তিয়াগোতে দেহভস্য সমাহিত। এবং ইনজুরি কাটিয়ে পুরোপুরি ফিট কাটার মাস্টার মুস্তাফিজ। নিউজিল্যান্ড সফরে ওয়ানডে সিরিজ থেকেই মাঠে নামবে প্রস্তুত, জানালেন বিসিবি চিকিৎসক। আগামী 15 ডিসেম্বরের মধ্যে সারা দেশে বিনামূল্যে নতুন পাঠ্য বই পৌঁছে দেওয়া সম্ভব হবে বলে আশা প্রকাশ করেছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। রোববার সকালে ঢাকার মাতুয়াইলে বই ছাপানোর কার্যক্রমের অগ্রগতি পরিদর্শন শেষে সাংবাদিকদের একথা জানান তিনি। এরই মধ্যে প্রায় 80% বই দেশের বিভিন্ন জেলা উপজেলায় পৌঁছে দেওয়া হয়েছে বলেও জানান মন্ত্রী। গত বছরের চেয়ে এবছর প্রায় 3 কোটি বই বেশি ছাপানো হয়েছে। প্রেস পরিদর্শন করে শিক্ষামন্ত্রী আরও জানান, সরকার নির্ধারিত কাগজের বাইরে অন্য কোনো কাগজ ব্যবহার করলে অভিযুক্ত প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। 30,81,82,45টি বই আমাদেরকে দিতে হচ্ছে। সেই বই আমাদের ছাপা নিশ্চিত হয়েছে এবং আমাদের যেসব বই আমরা প্রথমে শুরু করেছিলাম প্রায় বলা যায় 70-80%, 90% বই স্কুলেই পৌঁছে গেছে। আর কিছু বই আছে যেগুলো পরে ছাপা শুরু হয়েছে, সেগুলো এখন যাচ্ছে। তাই এখন আমাদের প্রতিদিনই বই যাবে। বলতে পারেন আমাদের আগামী 15 দিনের মধ্যে আর কোনো বই বাকি থাকবে না, সব বই আমরা পৌঁছে দেব। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, পায়ের নিচে মাটি নেই বলেই রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমারের ওপর চাপ সৃষ্টি করতে পারছে না সরকার। মানবিক দিক বিবেচনা করে রোহিঙ্গাদের এদেশে সাময়িক আশ্রয় দেওয়ার পাশাপাশি তাদের ফিরিয়ে দিতে কূটনৈতিক তৎপরতা চালানোর দাবিও জানান তিনি। রোববার বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে এক সেমিনারে বক্তব্য রাখেন তিনি। যখন দেশনেত্রী বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী ছিলেন 93 সালে প্রায় 1 লক্ষ রোহিঙ্গা বাংলাদেশে চলে আসে। সেদিন কিন্তু দেশনেত্রী বেগম খালেদা জিয়া তাদের নৌকা ফেরত দেননি। মিয়ানমারের উপর চাপ সৃষ্টি করার জন্য সেনাবাহিনীর একটি ব্রিগেড তিনি সীমান্তে মোতায়েন করেছিলেন। আজকের এই সরকার তারা কোনোভাবেই কোমর সোজা করে সত্যিকার অর্থেই বাংলাদেশের যে চেহারা, সেই চেহারা নিয়ে দাঁড়াতে পারছে না এই জন্যে যে তাদের পায়ের নিচে মাটি নেই। উপরে তাদের ভিত্তি নেই। খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন, খাদ্য বান্ধব কর্মসূচি সহ অন্য বিভিন্ন কর্মসূচির জন্য বাংলাদেশ এখন অন্যদের কাছে অনুকরণীয়। এসব প্রকল্প বাস্তবায়নের জন্য বর্তমান সরকারকে জনগণ আবার ক্ষমতায় দেখতে চায়। রোববার সকালে যশোর শিল্পকলা একাডেমিতে নিরাপদ খাদ্য আইন বাস্তবায়নে জনসচেতনতা শীর্ষক এক কর্মশালায় বক্তব্য রাখেন তিনি। ওই উপাদান থেকে শুরু করে আপনাদের প্যাকেটজাত থেকে শুরু করে খাবার টেবিল পর্যন্ত নিরাপদ রাখতে হবে, পরিষ্কার কথা। যার জন্য এই আইন। ভবিষ্যতে আমরা ভ্রাম্যমাণ ল্যাবরেটরি করব। সামাজিক নিরাপত্তা বলয় সৃষ্টি করার জন্য যে কাজগুলো মাননীয় প্রধানমন্ত্রী করছেন, এই কাজগুলো অনেক দেশে আজকে অনুকরণ করে। খাদ্যবান্ধব কর্মসূচি এবং অন্যান্য কর্মসূচিগুলো যদি আমরা বাস্তবায়ন করতে পারি, আমরা যদি নিরাপদ খাদ্যের ব্যবস্থা করতে পারি, খাদ্য নিরাপত্তা দিতে পারি আমার বাংলাদেশের 16 কোটি মানুষকে, এই কর্মসূচিগুলোই ইনশাল্লাহ আগামী নির্বাচনে শেখ হাসিনাকে আবার প্রধানমন্ত্রীর আসনে বসাবে, এই কর্মসূচিগুলোর বাস্তবায়নের মধ্য দিয়ে। এবার প্রবাসের আরো কিছু খবর। সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে বাস ট্রাকের মুখোমুখি সংঘর্ষে 3 বাংলাদেশি শ্রমিক সহ 5 জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও 7 জন।
নিহত অপর 2 শ্রমিক ভারতের নাগরিক বলে জানা গেছে। দুবাইয়ের স্থানীয় সময় সকালে আল রাবাত সড়কে এই দুর্ঘটনা ঘটে। দুবাই কনসুলেটের শ্রম বিষয়ক ফার্স্ট সেক্রেটারি AKM মিজানুর রহমান দুর্ঘটনায় হতাহতের খবর নিশ্চিত করেছেন। তবে নিহত 3 বাংলাদেশি শ্রমিকের নাম ঠিকানা জানা যায়নি। দুবাই রাশিদিয়া থানার পরিচালক ব্রিগেডিয়ার সাইদ ইবনে সুলেইমান জানান, ক্রিস্টাল কোম্পানির 19 শ্রমিক বহনকারী বাসের সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই 4 শ্রমিক নিহত হন। আরেকজন হাসপাতালে নেয়ার পথেই মারা যান। ভারতে অনুপ্রবেশের অভিযোগে 2 দিনে 40 জন বাংলাদেশিকে গ্রেফতার করেছে বিএসএফ। পুলিশ জানায়, ভারতের পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনার বসিরহাট মহকুমায় বিথারি সীমান্তে এ ঘটনা ঘটে। ভারত বাংলাদেশ সীমান্ত এলাকায় অবৈধভাবে প্রবেশ করে ইট ভাটায় কাজ করতে আসা 21 জন নারী ও 19 জন পুরুষকে বিএসএফ আটক করে। পরে তাদের সীমান্তবর্তী থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়। রোববার তাদের বসিরহাট মহকুমার আদালতে তোলা হলে প্রত্যেককে 14 দিন জেল হেফাজতে রাখার নির্দেশ দেওয়া হয়। আটককৃতদের বাড়ি বাংলাদেশের সাতক্ষীরা জেলার কলারোয়া, তালা ও যশোর জেলার বিভিন্ন গ্রামে। দালালদের সহায়তায় তারা সীমান্ত এলাকার ইট ভাটায় কাজ করতে আসছিল বলে জানায় পুলিশ। রবীন্দ্রনাথ ও নজরুল চর্চায় বাংলাদেশ সরকারের গৃহীত পদক্ষেপের ভূয়সী প্রশংসা করেছেন কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের নজরুল ও রবীন্দ্র গবেষক অধ্যাপক ডক্টর রেচেল ম্যাকডোর। নিউ ইয়র্কে জাতিসংঘের বাংলাদেশ মিশন ও নিউ ইয়র্ক বাংলাদেশ কনসুলেটে আয়োজিত রবীন্দ্র নজরুল জয়ন্তী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেওয়ার সময় তিনি এ প্রশংসা করেন। এ সময় তিনি রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলামের আদর্শ চির জাগ্রত রাখতে ভারত ও বাংলাদেশের এনজিওগুলোকে একযোগে কাজ করার আহ্বান জানান। বিএসএফ ও বিজিবির মধ্যে সুসম্পর্ক ধরে রাখতে 2টি স্থলবন্দরের উভয় পাশে নজরুল ও রবীন্দ্রসঙ্গীত বাজানোর উদ্যোগকে অসাধারণ বলেও মন্তব্য করেন তিনি। এ সময় জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি মাসুদ বিন মোমেন বলেন, সরকারের কর্মব্যস্ততার কারণে দেরিতে রবীন্দ্র ও নজরুল জয়ন্তীর আয়োজন করতে হয়েছে। অনুষ্ঠানে 2 কবির বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন ডক্টর গুলশান আরা কাজী, শিল্পী কাদেরী কিবরিয়া সহ অনেকে। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এবং আমাদের জাতীয় কবি, বিদ্রোহী কবি নজরুল ইসলামের ওনারা দুজনের কিছু মিল আমরা খুঁজে পাই। যেমন দুজনেই আপনার সেই সময়ের যে কুসংস্কার থেকে দূরে থাকার জন্য বা একটি আধুনিক সমাজ এবং একটি বিশেষ করে অসাম্প্রদায়িক সমাজ গঠনে বা সামাজিক বিবর্তনে ওনাদের কাজের যথেষ্ট ভূমিকা ছিল। রবীন্দ্রনাথ এবং নজরুল দুজনেরই আদর্শগত দিক থেকে কিছু মিল রয়েছে। তারা অন্যায় নিপীড়নের বিরুদ্ধে সোচ্চার ছিলেন। দুজনেই দেশাত্মবোধের কথা বলে গেছেন। আমাদের উচিত তাদের লিখে যাওয়া গানগুলো গবেষণা করে তাদের আদর্শকে অনুসরণ করা। দেশের বাইরের খবর। শ্রদ্ধা আর ভালোবাসায় বিদায় জানানো হলো কিউবার বিপ্লবী নেতা ফিদেল ক্যাস্ট্রোকে। জন্মস্থান সান্তিয়াগোতে সমাহিত করা হলো বিপ্লবী নেতা ফিদেল ক্যাস্ট্রোর দেহভস্য। প্রিয় নেতাকে শেষ বিদায় জানাতে সান্তিয়াগোতে জমায়েত হন লাখো মানুষ। ফিদেলকে শেষ বিদায় অনুষ্ঠানের নেতৃত্ব দেন ফিদেলের ভাই কিউবার প্রেসিডেন্ট রাউল ক্যাস্ট্রো। ভেনেজুয়েলা, বলিভিয়া সহ বিভিন্ন দেশের নেতারা এই অনুষ্ঠানে অংশ নেন। সকালের এই সূর্যকিরণ জানান দিচ্ছে আরেকটি দিনের সূচনার। তবে কিউবানদের কাছে অন্যান্য দিনের মতো নয় এ দিনটি। প্রিয় নেতা ফিদেল ক্যাস্ট্রোর বিদায়ের দিনটি যেন দেশটির প্রতিটি নাগরিকের জন্য এক আলাদা মুহূর্ত। মৃত্যুঞ্জয়ী নেতার দেখানো পথে এগিয়ে যাওয়াই যে এখন কিউবানদের অঙ্গীকার। সান্তিয়াগো দ্য কিউবার সান্তা ইফিগেনিয়া সমাধিস্থলে বিপ্লবীর দেহভস্য সমাহিত করা হয়, যেখানে শায়িত আছেন স্বাধীনতা আন্দোলনের নেতা হোসে মার্তি সহ কিউবা বিপ্লবের বহু কাণ্ডারি। গত 25শে নভেম্বর রাতে মারা যাওয়ার পর 9 দিনের রাষ্ট্রীয় শোক পালনের পর রোববার দেহভস্য সমাহিত করার আগে শ্রদ্ধা ও ভালোবাসায় বিদায় জানানো হয় কিউবার বিপ্লবী এ নেতাকে। ফিদেলের দেহভস্য সান্তিয়াগোয় পৌঁছানোর সময় রাস্তার দুপাশে লাখ লাখ মানুষের ঢল নামে। প্রিয় নেতাকে শেষ বিদায় জানাতে এসে কান্নায় ভেঙে পড়েন অনেকেই। বিদায় অনুষ্ঠানে ভাই রাউল ক্যাস্ট্রো কিউবার সার্বভৌমত্ব রক্ষার অঙ্গীকার করেন। কিউবার সাধারণ মানুষ তাকে যে সম্মান জানালো সেজন্য আমি আপনাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। কিউবার সমাজতন্ত্র রক্ষার জন্য আমরা যে কোনো বাধা, অস্থিরতা বা হুমকি মোকাবেলা করতে প্রস্তুত।
যদি কেউ আমাদের নিয়ন্ত্রণ করতে আসে আমরা তাকে ডাস্টবিনে ফেলে দিব। তাদের প্রতিহত করতে শরীরের শেষ বিন্দু রক্ত থাকা পর্যন্ত যুদ্ধ করে যাব। ফিদেল ক্যাস্ট্রোর শেষ ইচ্ছে ছিল তার নামে কোনো রাস্তা কিংবা তার কোনো ভাস্কর্য যেন নির্মাণ করা না হয়। কিউবানরা তার শেষ ইচ্ছে পূরণও করবেন, কেননা মৃত্যুঞ্জয়ী নেতাকে তারা যে বসিয়েছেন হৃদয়ের গভীরে। হাফসাতুন্নেসা, সময় সংবাদ। দেশের ক্রিকেট প্রসঙ্গ। ইনজুরি থেকে সেরে উঠে ম্যাচ খেলার মতো ফিট হয়ে উঠেছেন টাইগার পেসার মুস্তাফিজুর রহমান। নিউজিল্যান্ড সফরের শুরু থেকেই মাঠে নামতে প্রস্তুত তিনি, এমনটাই জানিয়েছেন বিসিবি চিকিৎসক দেবাশিস চৌধুরী। তবে ইনজুরির কারণে ছিটকে পড়া আরেক পেসার মোহাম্মদ শহীদ কবে নাগাদ মাঠে ফিরতে পারবেন সেটি জানতে আরও সপ্তাহখানেক অপেক্ষা করতে হবে বলে জানান বিসিবির এই চিকিৎসক। কথাটি টাইগার প্রেমীদের উদ্দেশ্যে স্বস্তির জন্য একটু হেসে নিতে পারেন। দিনের তাজা খবর, কাটার মাস্টার মোস্তাফিজ ম্যাচ খেলার জন্য সম্পূর্ণ ফিট। বলা বাহুল্য, ক্রিকেট পাড়ায় কাঙ্ক্ষিত প্রতীক্ষিত এক সংবাদ এটি। আন্তর্জাতিক মঞ্চের পর আইপিএল কাউন্টি মাতিয়ে আসা ছেলেটির জাদুকরি বোলিং বাক্সবন্দী হয়েছিল ইনজুরির ছায়ায়। এরপর নিভৃতে চলেছে ফেরার লড়াই। ধীরে ধীরে গতি আর ওভার বাড়িয়েছেন মুস্তাফিজ। এদিন 2 সেশনে বোলিং করেছেন 9 ওভার। চিকিৎসকের কাছ থেকে ছাড়পত্রও মিলেছে। অলমোস্ট 80 to 90% ইন্টেন্সিটিও অ্যাচিভ করেছে। আমাদের যে ট্রেনার তত্ত্বাবধানে কাজ করেছে, ট্রেনার খুবই খুশি ওর অগ্রগতিতে। আরেকটা বোলিং সেশন আছে, তারপর আশা করছি ওর আপাতত এখানকার বাংলাদেশের যে রিহ্যাবিলিটেশন পর্ব সেটা শেষ হবে। 5 মাস পর লম্বা রান আপ আর পূর্ণ গতিতে বোলিং করলেন। অনুশীলনের বোলিং দেখে সেটা কি বোঝার উপায় আছে? এক স্ট্যাম্প লক্ষ্য করে বোলিং করে প্রথম 5 ওভারেই 5-6 বার উইকেট ভাঙলেন। নিউজিল্যান্ড সফরের পুরোটা সময় দ্য ফিজকে দলে না পাওয়ার শঙ্কাও উড়িয়ে দিলেন বিসিবির এই চিকিৎসক। সিরিজের পাওয়ার ব্যাপারটা নির্ভর করছে আবার সিলেক্টরদের সিলেকশনের উপরে। একটা প্লেয়ার যদি 90% ইন্টেন্সিটিতে প্র্যাকটিসে বল করতে পারে, আমরা ধরে নিই যে ও ম্যাচ সিচুয়েশনে আসলে ও পুরোটাই সামর্থ্য ঢেলে দেবে। সো আমরা এখানে ওর 90% অগ্রগতিতে যথেষ্ট সন্তুষ্ট এবং আমরা আশাবাদী যে ও পুরো ফিটনেসে ফিরে পেয়েছে। এদিকে পেসার হান্ট তারকা ইবাদত হোসেনের ইনজুরি অবস্থার উন্নতি হলেও বিপিএলে দারুণ পারফর্ম করা পেসার মোহাম্মদ শহীদের ইনজুরি থেকে দ্রুত সেরে ওঠার সম্ভাবনা ক্ষীণ। এখনো পুরোপুরি পেইন ফ্রি ওয়াকিংও করতে পারছে না, অল্প ব্যথা রয়ে গেছে। ফিল্ডের ড্রিলগুলি করতে ওর আরো 1 সপ্তাহ সময় লেগে যাবে এবং 1 সপ্তাহ পরে আমরা যখন ও মাঠে চলে আসবে তখনই বুঝতে পারবো আসলে পরবর্তী পদক্ষেপ কি হবে। চলমান বিপিএল এর সর্বোচ্চ উইকেট শিকারী টপ চার্ট দেখলে চোখে পড়ে জাতীয় দলের অনেকগুলো নাম। ইনফর্ম শহীদের হিসেবটা যদি আপাতত বাদও রাখা হয়, মাশরাফি, তাসকিন, শফিউলের সঙ্গে নিউজিল্যান্ডে মোস্তাফিজ কাঁধ মেলালে টাইগারদের পেস বিভাগে শক্তি কম হবে না বইকি। মাকসুম আলম খান, সময় সংবাদ, ঢাকা। বিপিএল এর খবর। নানা সমীকরণের ম্যাচে ঢাকা ডায়নামাইটসকে 6 উইকেটে হারিয়ে শীর্ষ 4-এর টিকিট নিশ্চিত করেছে খুলনা টাইটান্স। ঢাকা পর্বের শেষ ম্যাচে টস হেরে শুরুতে ব্যাট করে 7 উইকেটে 158 রান করে ঢাকা ডায়নামাইটস লক্ষ্য তাড়া করতে নেমে 4 উইকেট হারিয়ে 12 বল হাতে থাকতেই জয় নিশ্চিত করে খুলনা টাইটান্স। দলের জয়ে বড় ভূমিকা রেখে ম্যাচ সেরা হয়েছেন খুলনা অধিনায়ক মাহমুদুল্লাহ। আগামী 6 ডিসেম্বর প্রথম কোয়ালিফায়ারে মুখোমুখি হবে ঢাকা ও খুলনা। হাফ ছেড়ে স্বস্তির নিঃশ্বাস মাহমুদুল্লাহর। অন্য সব ম্যাচের তুলনায় এ জয়টা যে সত্যিই পরম প্রাপ্তির। চরম অনিশ্চয়তার মঞ্চ থেকে ম্যাচ ছিনিয়ে আনার পর উৎসব তো তাকেই মানায়। শীর্ষ 4-এর টিকিট পেতে মরিয়া ছিল রংপুর ও খুলনা। কার ভাগ্যে শিখে ছিড়বে, এ নিয়ে হয়েছে চুলচেরা বিশ্লেষণ। দিনের প্রথম ম্যাচে রংপুর হেরে যাওয়ায় সুতোয় ঝুলছিল খুলনার শীর্ষ 4-এ ওঠার সম্ভাবনা। ঢাকার কাছে হারলেই ভাগ্য খুলবে রংপুরের, আর খুলনা জিতলেই বীরের বেশে প্রথম কোয়ালিফায়ারে খেলার চমৎকার সুযোগ। শেষ পর্যন্ত ঢাকা যুদ্ধে জয় হয়েছে মাহমুদুল্লাহরই। এর আগে টস ভাগ্যেও জয় হয় মাহমুদুল্লাহর। জয়ের নেশায় অদম্য খুলনা অধিনায়ক ভেবেচিন্তে ফিল্ডিংটাকেই বেছে নিলেন। আগে ব্যাট করতে নেমে দারুণ শুরু করেন মেহেদি মারুফ ও সাঙ্গাকারা। দ্বিতীয় ওভারেই ঢাকার মেরুদণ্ড ভেঙে দিতে পারতেন শুভাগত, কিন্তু মিড অনে সাঙ্গাকারার ক্যাচ ফেলে সে আশায় পানি ঢেলে দেন বেনি হয়েল। এরপর আর তাদের আটকে রাখতে পারেনি খুলনার বোলাররা। পাওয়ার প্লের 6 ওভারে দুজনের ব্যাট থেকে আসে 55 রান। অবশেষে 16 রান করা মেহেদি মারুফ রান আউটের ফাঁদে পড়লে ভাঙে দুজনের 58 রানের জুটি। মারুফের পর দলীয় 87 রানে অর্ধশতক তুলে ফেরেন সাঙ্গাকারা। 59 রান করা এই লঙ্কানকে বিদায় করে নিজের ভুলের প্রায়শ্চিত্ত করেন হাওয়েল। এরপর নাসির হোসেন 19 ও মোসাদ্দেকের 20 রানে 158 রানের চ্যালেঞ্জিং স্কোর পায় ঢাকা ডায়নামাইটস। খুলনার হয়ে 3 উইকেট নেন জুনায়েদ।
জয়ের লক্ষ্য 159। ধুমধারাক্কা ক্রিকেটে এই পথ পাড়ি দেওয়াটা বেশ কঠিন। বাঁচা মরার ম্যাচে সব বন্ধুর পথ পাড়ি দেওয়ার দীপ্ত শপথ নিয়ে মাঠে নামে মাহমুদুল্লাহ বাহিনী। তবে শুরুতেই খুলনার দুর্গে আঘাত হানেন সাকিব। বিশ্বসেরা অলরাউন্ডারের ঝড়ো আঘাতে উড়ে যান প্লেচার। তবে আব্দুল মজিদকে নিয়ে 52 রানের জুটি গড়ে বিপর্যয় সামাল দেন হাসানুজ্জামান। 40 রানে হাসানুজ্জামানের আউটের পর 21 রান করা মজিদকে নিজের দ্বিতীয় শিকারে পরিণত করেন বোপারা। এরপর দুঃসময়ে মাটি কামড়ে পড়ে থাকেন অধিনায়ক মাহমুদুল্লাহ। তার 28 বলে 50 ও হাওলের 21 রানে মাত্র 4 উইকেট হারিয়ে দারুণ জয় পায় খুলনা। রংপুরের স্বপ্ন চুরমার করে জায়গা করে নেয় প্রথম কোয়ালিফায়ারে। পারভিন আক্তার, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। স্বজনহারা 20 পরিবারের সংবাদ সম্মেলন। অভিযোগ আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর পরিচয়ে তুলে নিয়ে যাওয়ার। স্বরাষ্ট্রমন্ত্রী বললেন, গুম নয়, অনেকেই আছেন আত্মগোপনে। দুর্বৃত্তদের সঙ্গে হাত মিলিয়ে মালয়েশিয়ায় বাংলাদেশি একটি চক্র অপহরণ করছে প্রবাসী শ্রমিকদের, আদায় করছে মুক্তিপণ। ভুক্তভোগী রোমহর্ষক বর্ণনা। দেশের সার্বভৌমত্ব রক্ষায় বিমান বাহিনীকে সজাগ থাকার আহ্বান প্রধানমন্ত্রীর। বঙ্গবন্ধু ঘাঁটিকে জাতীয় পতাকা প্রদান। বাংলাদেশের রিজার্ভ চুরির অর্থ ফেরত না দেওয়ার সিদ্ধান্তে ফিলিপিন্স গণমাধ্যমের কঠোর সমালোচনা। দায় প্রমাণিত, তাই ফেরত দিতে বাধ্য, বললেন অর্থমন্ত্রী। এবং রাজধানীর কড়াইল বস্তিতে ভয়াবহ আগুনে পুড়ে গেছে 5 শতাধিক ঘর। ফায়ার সার্ভিসের 14টি ইউনিটের 2 ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে। টাকা পয়সা অনেক কিছু ছিল, কিচ্ছু নিতে পারি না, আমরা কিচ্ছু নিয়ে খালি জান নিয়ে গেছি। এই ছিল প্রবাসের সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.টিভি। যে কোনো বাংলা লিংক, রবি ও এয়ারটেল নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সূচি জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 1624 নম্বরে। এছাড়া এইমাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন *BN লিখে পাঠিয়ে দিন 1624 নম্বরে। আর সঙ্গেই থাকুন সময়।